নদী রচনায় জেসিন। তো আমার বিগত কয়েকটা অডিও নিয়ে অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন, তাতে বেশ কিছু প্রশ্ন আছে, তো সেই সব নিয়ে আলোচনা করব। সবার আগে বলি, জানি না মানে রঞ্জনকে দেখে এখন মনে হচ্ছে ভর করেছে, মানে কোনটা যে রঞ্জন এখন নিজের সত্তা থেকে কথাবার্তা বলছে রঞ্জন ভট্টাচার্য, কোনটা যে নিতুর ভরে করছে বোঝা দুষ্কর। দেখলাম ওই জয় চৌধুরী যে সাংবাদিক, যে এখন একটা নতুন চ্যানেলে আবার খুলেছে ডিজিটালে, সেখানে যে মোহনবাগান নিয়ে প্রশ্ন করছে রঞ্জন, সেখানে সেই আবার জেসিনি ঢুকে গেল। সেই এখন এমন হয়েছে, রঞ্জনকে যদি বলেন একটা নদীর নিয়ে রচনা করতেন, রঞ্জন বলে নদীর পাড়ে গেলাম, দেখলাম নদীর জল বইছে, সেই জল বইতে বইতে দেখলাম যে নদী তো চলছে, জেসিন কেন বসে, জেসিনকে কেন নামাচ্ছে না অস্কার, জেসিনের মতন অসাধারণ প্রতিভা। তো জেসিন এবং আরও অনেককে নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে যাব। একটু আইএসএল নিয়ে আলোচনা করি, কেননা আমাদের যে আইএসএলের যে ভেতরের ব্যক্তি আছেন আমাদের লালটু বাবু, তার ইদানিং হাবভাব দেখে মনে হচ্ছে খুব একটা ভালো অবস্থায় নেই। যে টেন্ডার প্রসেস হচ্ছে, আমরা দেখেছি গতকাল 234টা উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে একটা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রমোশন রেলিগেশন রাখতেই হবে, যেহেতু নতুন কনস্টিটিউশনের ওইটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। এখন আজকে সকালে আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠালো, ওরকম যেরকম গুজব চলে কোনো একটা স্পোর্টস এজেন্সি, একটা জার্মানির, তারা অনেক স্পোর্টস নিয়ে কাজকর্ম করে, টিভি মানে টেলিকাস্টিং এসব করে, তারাও নাকি আছে, মানে একদমই গুজব কথা। তো যাকে আমি ওকে বললাম যেই হোক এফএসডিএল না হলেই ভালো। কেন আমি বললাম এফএসডিএল না হলে ভালো, তখন এফএসডিএল যে একটা মডেল একটা চালু করেছিল, সেটা না ওই মানে যেভাবে রিলায়েন্স ব্যবসা করে এসছে ভারতবর্ষে একচেটিয়া, সে মোবাইলের হোক বা ওরা যেভাবে শুরু করেছিল ওই গার্মেন্টসের, যে একটা মনোপলি করব, বাকি সবাইকে ধ্বংস করে দেবো, পুরো একাই একচেটিয়া থাকবো, সে মোবাইল হোক বা যে কোনো ফিল্ডে, সেটা ফুটবলে হয় না। মানে ওরা সেটাই করতে গেছিলো ফুটবলে। মানে কী করেছিল দেখুন, শুধু আইএসএল চলবে, সুপার কাপ টিম করে চলবে, আর বাকি সমস্ত যত টুর্নামেন্ট সমস্ত বন্ধ করে দেবো, এবং সেই টুর্নামেন্টগুলো যদি নিজেরাও করতে চায়, ধরুন আইএফএ শিল্ড বা যে কেউ, অ্যালাউ করবো না। মানে আমি একাই ফুটবল চালাবো। দেখুন এইটা করে সাফল্য পেত যদি ফুটবল খেলাটা শুধু ভারতবর্ষের একটা খেলা হতো। মানে ফুটবলটা তো আর শুধু ভারতবর্ষের খেলা নয়। আপনি যখন হতাশ হচ্ছেন, কেন হতাশ হচ্ছেন, এই জন্য তো নয় যে আইএসএলে কেউ চ্যাম্পিয়ন হচ্ছে না কেউ তো চ্যাম্পিয়ন হবে। আপনি এই জন্যই হতাশ হচ্ছেন যে আন্তর্জাতিক মানে গিয়ে ভারত বারবার মুখ থুবড়ে পড়ছে। তো রিলায়েন্স যেটা করতে পেরেছিল ওদের বাকি ক্ষেত্রে এই মনোপলি বিজনেস মডেল নিয়ে, এই জন্য করতে পেরেছিল যে ভারতবর্ষে ওরা বিশ্বে কিন্তু খুব একটা কিছু করতে পারেনি, অন্যান্য ফিল্ডও পারেনি। এবং একই কারণে ওরা ফুটবলেও ব্যর্থ হলো, কেন ফুটবলটা ধরুন এই যে এত প্রমোশন রেলিগেশন বা বিভিন্ন নিয়ে এত মানুষের মধ্যে একটা বিক্ষোভ, লোকে কোর্টে গেছে, এগুলো হতোই না যদি একটা ইনক্লুসিভ মডেল নিয়ে রিলায়েন্স কাজ করতো। ইনক্লুসিভ মডেল মানে কি, ঠিক আছে আমি টায়ার 1 টায়ার 2 এর দায়িত্ব নেবো, তো দুটো টায়ারের দায়িত্ব নেওয়া খুব দরকার, কেননা ইউরোপে অনেক ছোটো ছোটো দেশ আছে, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, যেখানে কিন্তু দুটো টায়ার রয়েছে, মানে দুটো টায়ারকে দেখভাল করে, শুধু একটা টায়ার না। আপনি যদি দুটো টায়ারের দেখভাল করতেন, আর বাকি যে সমস্ত লিগ চলছে বা যেসব টুর্নামেন্ট চলছে তাদের আর্থিক অনুদান দিতেন, বা আর্থিক অনুদান না দিলেও যদি তাদের সাথে সহযোগিতা করতেন, এবং সেসব টুর্নামেন্টে যদি আইএসএলের টিম, আই লিগের টিম বা স্থানীয় টিম খেলতো, রেগুলার বেসিসে খেলতো, তার কিন্তু এতটা মানুষের মধ্যে ক্ষোভ জন্মাতো না। এখন সবাই কী বলছে, চার্চিল আলিমা বলছে আইএসএল না খেললে আমি টিম তুলে দেবো। তার কারণ কী, ধরুন চার্চিল, গোকুলাম বা কলকাতা ক্লাবেরা নিয়মিত খেলার সুযোগ পায়নি মোহনবাগানের বিরুদ্ধে, আর যদি নাই সুযোগ পায় তাহলে এর পক্ষে স্পন্সরশিপ জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। আর শুধু যে কঠিন হয়ে পড়ে তা নয়, এফএসডিএল যেটা করেছিল, মানে যারা নন আইএসএল ক্লাব তাদের স্পন্সরশিপ পেতে সবসময় কাঠি করতো। মানে কেউ ধরুন একদম স্পন্সর করতে আছে না আই লিগের ক্লাবকে, একটু কাঠি করে দিল, না তুমি আইএসএলের ক্লাবকেই করো স্পন্সরশিপ। মানে এরা চেষ্টা করেছিল আইএসএল ছাড়া বাকি সবাইকে মেরে ফেলতে। এবং সেটা অন্যান্য ক্ষেত্রে হয়, সাফল্য পাওয়া যায়, দেশের মধ্যে পাওয়া যায়, কিন্তু ফুটবলে সম্ভব নয়। তখন ফুটবলটা একটা আন্তর্জাতিক খেলা, একটা ইনক্লুসিভ খেলা, সেখানে একটা পিরামিড স্ট্রাকচার আপনার দরকার। যাকে সেই জন্য রিলায়েন্স যদি আসে, আবার ফেরত আসে, আইএসএল হয়তো চলবে, ভারতের ফুটবল আরও নামতে থাকবে। সেই জন্য মানে খুব খারাপ কেউ আসুক,
কিন্তু মানে রিলায়েন্স না হলেই হয়তো কিছুটা সম্ভাবনা আছে এগিয়ে যাওয়ার, রিলায়েন্স থাকলে হবে না কিছু। পরে আবার আরও ডিটেলে আলোচনা করব। এবার আসলে যে অনেক প্রশ্ন করেছে যে জেসিনকে কেন নামানো হচ্ছে। প্রথমত আগের ম্যাচে তো ছিলই না স্কোয়াডে, এবং যেই ভুলটা আমি অতীতে বারংবার আলোচনা করেছি, আপনি কলকাতা ফুটবল লিগের পারফরমেন্স যখন দেখবেন তখন আপনাকে একটু ক্যালিব্রেট করতে হবে। মানে কলকাতা ফুটবল লিগে কেউ প্রচুর গোল করলো মানে যে সে আইএসএলে গিয়ে গোল করবে তার কোনো মানে নেই। আপনাকে দেখতে হবে যে কোন কোন ফ্যাক্টরস কন্ট্রিবিউট করছে তার সাফল্যের পেছনে, সে ডিফেন্ডার হোক বা ফরওয়ার্ড হোক। ফরওয়ার্ডের ক্ষেত্রে সহজ মেট্রিক্সটা আপনি দেখছেন কতগুলো গোল করছে, গোলগুলো যে করছে আপনার প্রত্যেকটা গোল এবং তার বাকি মুভমেন্টগুলো দেখতে হবে একটা প্লেয়ারের। জেসিনের কথাই বলছি, সে যতক্ষণ মাঠে আছে ধরুন 45 মিনিট, আপনাকে 45 মিনিট ওকে অবজার্ভ করতে হবে, ওর অফ দ্য বল মুভমেন্ট বা যে কোনো বিভিন্ন বিষয়গুলো দেখতে হবে। সেখানে যেসব ফ্যাক্টার্স কন্ট্রিবিউট করছে ওর সাকসেসের পেছনে, সেই ফ্যাক্টার্সগুলো কতটা ইনফ্লুয়েন্সিয়াল বা কতটা অ্যাপ্লিকেবল আইএসএল লেভেলে, আপনি যদি সেইভাবে বিশ্লেষণ করেন দেখবেন জেসিনকে প্রমোট করাই ভুল ছিল। রঞ্জন এখন যতই বলুক, রঞ্জন এখন ভাবছে যদি নিতুদাকে তেলিয়ে যদি একটু ঢোকা যায় ইস্টবেঙ্গল ক্লাবে, সেই জন্য এসব করতেই পারে। রঞ্জনের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে এসে ঠেকেছে, তো ওকে প্রমোট করাটাই ভুল ছিল। এবং এটা কিন্তু আমি আজকে নয়, মানে প্রথম দিন যাবে জেসিনকে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলে তখন থেকে আমার চ্যাট ফোনে বারংবার আলোচনা করছি, অডিওতে কিছুদিন হলো দিচ্ছি একটু বিশদে আলোচনা করার সুবিধার্থে। ডেভিডের ক্ষেত্রে একই ব্যাপার, ডেভিড কিনে যখন সবাই খুব নাচানাচি করছে, প্রচুর গোল করছে মোহামেডানের হয়ে কলকাতা ফুটবল লিগে, তখন কিন্তু ডেভিডকে নিয়ে বারংবার আলোচনা হচ্ছে আমার চ্যাট ফোরামে যে ডেভিডের ওই নাম্বার 9 হওয়ার ওই টেকনিক্যাল স্কিলগুলো নেই, তাই দেখছেন ডেভিডও আটকে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে অস্কার যোগে খেলাচ্ছে না ডেভিডকে, জেসনকে কোনোই ভুল করছে না। আপনারা যেটা করেন, মানে আপনার ধরুন একটা প্যান্টের একটা চেন ছিঁড়ে গেল বা চেন কেটে গেল বাজে, বা প্যান্টটা ফেলে দেন, তাই তো? তো প্যান্টটা কোন জায়গাটা ডিফেক্টিভ? শুধু চেনের জায়গাটা, বাকি জায়গা কিন্তু কাপড়টা ঠিকই আছে। তা আপনারা যখন অস্কারের নিন্দে করেন বা আমি যখন করি, আমি কিন্তু খুব একটা বিশেষ ওই চেনের জায়গাটাই নিন্দে করি, বলি না যে পুরো প্যান্টটা ছিঁড়ে গেছে। এবং অস্কার যখন ভুল করে তার মানে এই না যে অস্কারের প্রত্যেকটা কাজই ভুল, বা কেউ যখন ঠিক করে এমন না যে সে প্রত্যেকটা কাজই ঠিক। যখন ধরুন একজন স্বামী স্ত্রীর মধ্যে একটা ডাইভোর্স হয়, কিছু স্পেসিফিক পয়েন্টের ওপর ডাইভোর্স হয়, এমন না যে 24 ঘন্টায় একটা ব্যক্তি অসহনীয়, হয়তো আধ ঘন্টা অসহনীয়, এতটাই অসহনীয় যে তার সাথে থাকা যায় না দিনের পর দিন। সুতরাং এই ব্যাপারে আমি মনে হয় অস্কার ঠিকই কাজ করছে, জেসনকে টাইম দিচ্ছেন, কিন্তু টাইম দেওয়াটা বরবাদ। জেসনকে 10 মিনিট খেলানো বরবাদ। আপনি বলছেন টাফ সিচুয়েশন, নন টাফ, না টাফ নন টাফ নয়, জেসনকে প্রমোট করাটা একটা ভুল, একটা টেকনিক্যাল ব্লান্ডার বা টেকনিক্যাল স্ক্যামও বলতে পারেন এক প্রকার। ডেভিডকে নেওয়াটাও ভুল, এবং এরকম ভুল অতীতে নিতু বারংবার করেছে, জাস্ট গোলের সংখ্যা থেকে নিয়ে নিয়েছে। এবার আরও আছে, মানে মার্তান্তকে নিয়ে আপনারা বলছেন, মার্তান্ত তো আরও একটা মালের প্লেয়ার, ওকে নেওয়াটা আরও বড় ভুল। মার্তান, রামসাঙ্গা, এই সমস্ত টেকনিক্যাল স্ক্যাম বলুন, টেকনিক্যাল ব্লান্ডার যাই বলতে পারেন, এটাকে 1 মিনিট টাইম দেওয়াটা বরবাদি। জেসিন, ডেভিড, মার্তান, রামসাঙ্গা, তারপর আপনাকে বিষ্ণুকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে। বিষ্ণুকে যেভাবে প্রমোট করা হয়েছিল, মহিতোষকে একটা ম্যাচে হাফ টাইমে বসিয়ে দেওয়ার পর, মহিতোষ হাফ টাইমে 45 মিনিটে 3টে গোল দিয়েছিল, বিষ্ণু 90 মিনিট খেলে 4টে গোল। সেই ম্যাচটার পরেই বিষ্ণুকে প্রমোট করা হলো আর মহিতোষকে বসিয়ে দেওয়া হলো, মহিতোষকে প্রমোশন দেওয়া হলো না আইএসএলে, এবং অনেক সুযোগ দেওয়া হয়েছে। এবং যেটা বলা হয়, যখন আপনার ভুল দেখেন, একটা প্লেয়ারের ভুল দেখেন, বা অস্কার বারবার বলে ইন্ডিভিজুয়াল মিস্টেক, দুভাবে মিস্টেক হয়। এক হচ্ছে তার পার্সোনাল স্কিল প্রবলেম, আর হচ্ছে টিমের যে সিস্টেম স্কিল বা সিস্টেম এরার আর পার্সোনাল এরার, ঠিক আছে? দুভাবে এরারগুলো থাকে। একটা ফুটবল তো একটা টিম গেম, তো একটা সিস্টেম এরার, যে সিস্টেমে খেলা হচ্ছে সেখানে একটা এরার থাকলে কেউ না কেউ তো ফেল করবে, তো ব্যাপারটা কিন্তু সিস্টেমিক এরার। আর হচ্ছে ইন্ডিভিজুয়াল এরার। তো বিষ্ণু, ডেভিড, জেসিন এই ধরনের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল এরার ভর্তি, মানে তার ইন্ডিভিজুয়াল লেভেলে এরা কোনো সিস্টেমে ফিট করবে না, মানে এদের ফুটবল বেসিক্সটাই গণ্ডগোল। এবার আপনি একটা ভালো একটা টেকনিক্যালি পারফেক্ট প্লেয়ারকে নিয়ে এলেন, সেও ফেল করতে পারে যদি আপনার সিস্টেমিক এরার থাকে, মানে আপনার কোচ যে সিস্টেমে খেলাচ্ছে সেই সিস্টেমে যদি প্রবলেম থাকে। সিস্টেমের প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনি সিস্টেমটা কীভাবে ইমপ্লিমেন্ট করছেন। আপনারা দেখবেন আজকেও বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেটা রিপোর্ট করলো
যে অস্কার সবাইকে একসাথে ডেকে বুঝিয়েছে কাকে কী করতে হবে। এই যে বোঝাচ্ছে, এই বোঝানোতে শুধু হয় না, শুধু আমিও বুঝিয়ে দিতে পারি বা বাংলাদেশি জার্নালিস্ট জিশনও ডেকে বুঝিয়ে দিতে পারে। বোঝানোতে বোঝানোটা একটা ব্যাপার, কিন্তু তারপর সেটাকে প্রয়োগ করতে হবে, মানে কর্মযোগ, মানে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্টেশনটাতে খামতি থেকে যাচ্ছে। এবার সেটা কী করে সে করবে অন দ্য ফিল্ড, অন দ্য টার্ফ, ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই শারীরিকভাবে সেটা আপনাকে বারংবার রিপিট করতে হবে। অনুশীলন মাধ্যম, প্রচুর খেলার মাধ্যম। প্রচুর খেলা তো সম্ভব নয় এই মুহূর্তে ভারতের ফুটবল যেখানে রয়েছে, তো অন্তত প্রচুর অনুশীলন আপনাকে করতে হবে, সত্যিকারে, মানে ডিজিটাল অনুশীলন নয়। কম্পিউটার আপনি দেখিয়ে দিলেন, তারপর আপনাকে তো করাতে হবে কাজটা। না করালে কিছু হবে না, ওই কনফিডেন্সটাও আসবে না, করতেও পারবে না। আচ্ছা, এটা শেষ করে একটা বিষয় নিয়ে একজন একটা ভালো একটা মন্তব্য করেছেন। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওই এক ইউটিউবার যে উড়িষ্যার একটা জায়গায় গিয়ে খুব প্রমোট করছিল জায়গাটাকে, যদি সেটা স্পন্সার ট্রিপ ছিল। দেখুন, আমি ওখানে বলেছি সুন্দর জায়গা প্রচুর আছে, উড়িষ্যাতে আছে, বাংলায় আছে, গোটা বিশ্বে আছে। কিন্তু আপনি যখন সেই জায়গাটা প্রমোট করছেন, তার মধ্যে একটা ট্রান্সপারেন্সি দরকার। মানে আপনি এটা বলা উচিত যে এটা একটা স্পন্সার ট্রিপ। আপনি কিন্তু এরকম জায়গা বাংলার আশপাশেও কাছেপিঠে অনেক জায়গা আছে, তো আপনি ঠিক করুন, মানে আপনি আসবেন কি আসবেন না। মানে এটা প্রথমত সেখানে চেপে যাওয়া হচ্ছিলো যে সেটা স্পন্সার ট্রিপ, এবং এমনভাবে প্রমোট করা হচ্ছিলো যে এখানে না এলে আপনি ভূস্বর্গ মিস করবেন। মানে এক প্রকার লিটারালি ভূস্বর্গ বলা হচ্ছিল। সেখানেই আপত্তি। জায়গাটা তো খারাপ আমি তো বলিনি, আমি ওখানেও বলেছি। ওই উড়িষ্যার যে জায়গাতে উনি গিয়েছিলেন স্পন্সার ট্রিপে, উনি এবং ওনার সহচর গিয়েছিলেন, জায়গাটা সুন্দর, অবশ্যই সুন্দর। কিন্তু আমি বাংলা থেকে যাব কি যাব না, আমাকে তো কিছু ডিসিশান নিতে হবে। আমি তো মানে পূরণচণ্ডী নাও হতে পারি, হয়তো একটা ফ্যামিলি নিয়ে যাব, আমার তো কিছু প্রত্যাশা আছে, এক্সপেকটেশন আছে। তো সেই এক্সপেকটেশনটা ভুল হয়ে যাবে একটা, যদি না আমার কাছে সঠিক বার্তা পৌঁছানো, ট্রান্সপারেন্সি থাকে। সেই ট্রান্সপারেন্সি নিয়ে প্রবলেম, যে তুমি ট্রান্সপারেন্ট ছিলে না, তুমি ভুল বার্তা পৌঁছাচ্ছ মানুষের কাছে, জ্ঞানত বা অজ্ঞানত। সেটাতেই আপত্তি, যে আপনার মধ্যে ট্রান্সপারেন্সি না থাকলে আপনার মধ্যে ক্রেডিবিলিটি আস্তে আস্তে শূন্যতে নেমে আসে। সবাই ভালো থাকবেন। ও আজকে জগদ্ধাত্রী পুজো, গত বছর এই সময় কলকাতায় গিয়েছিলাম, কারণ আমার বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয়। গত বছর 25তম পুজো ছিল। সকলে আজকে নবমী বেসিক্যালি জগদ্ধাত্রী পুজোর। তো বেশিরভাগ জায়গাতে জগদ্ধাত্রী পুজো আপনারা হয়তো অনেকেই জানেন, নবমীর দিনই পুরোটা পুজো হয়, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, টানা 4টি পুজো একই দিনে হয়। খুবই কঠিন পুজো, যেহেতু একই সাথে এতগুলো পুজো একদিনে অনুষ্ঠিত হয়। সকলে জগদ্ধাত্রী পুজো ভালো কাটুক। কালকের ম্যাচ, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, দেখা যাক কী হয়। অনেক দিন বাদে একটা তুল্যমূল্য ম্যাচ হবে আশা করছি। অন্তত ম্যাচের আগে পর্যন্ত তো সেরকমই একটা সত্যি তুল্যমূল্য দুটো টিমের অবস্থা। কালকে ম্যাচ কী হবে তারপর দেখাই যাবে। ভালো থাকবেন।